প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1971 সালের এই দিনে মূলত বাংলাদেশের যে স্বাধীনতার ডাক আসে, সেই স্বাধীনতার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বিজয় অর্জিত হয়। কিন্তু মূলত এই উত্তাল মার্চেই মূলত বাঙালি জাতি, বিশেষ করে 25-এর কালো রাত্রে যখন পাক হানাদার বাহিনী বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর থেকে নিরস্ত্র বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়ে মুক্তির সংগ্রামে নেমে পড়ে এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়েই আমরা যে লাল সবুজের মানচিত্র খচিত পতাকা পাই, যেটি আজকে আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তো সেই শহীদদের প্রতি স্মরণ করে, কে স্মরণ করেই আজকের অনুষ্ঠান শুরু করতে চাই এবং আমরা আজকের এই আলোচনায় মূলত স্বাধীনতা দিবস নিয়েও একটু আলোচনা করার চেষ্টা করব। কেননা যদিও আমরা এই আলোচনাটি মূলত করি সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে আজকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবস নিয়ে আলোচনা করব। আর এ কারণেই আমাদের স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার ঠিক ডানে রয়েছেন অধ্যাপক ডক্টর এটিএম আতিকুর রহমান, তিনি ইতিহাস বিভাগের অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। এবং আমার ঠিক বামে রয়েছেন নীলোফার চৌধুরী মণি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আমার সবশেষ বামে রয়েছেন আকবর হোসেন, যিনি সাংবাদিক হিসেবেই পরিচিত, প্রেস মিনিস্টার, বাংলাদেশ হাই কমিশন, যুক্তরাজ্য। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে আজকের আলোচনায়। আমি মনিয়াপা, আমি একটু আতিক স্যারের কাছ থেকে শুরু করতে চাই। স্যার, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্নটা একটু স্বাধীনতা যে ইতিহাসটি, সেখানে যদি বলি 1971 সালের এই মার্চের, উত্তাল মার্চের একেবারে শুরু থেকেই আমরা জানি যে পাক হানাদার বাহিনী ক্ষমতা ছাড়তে টালবাহানা করে এবং তারপরেই আস্তে আস্তে করে 25-এর প্রেক্ষাপট এবং 26 তারিখে স্বাধীনতার চূড়ান্ত ডাক, এরপরে স্বাধীনতার ঘোষণাপত্র, তারপরে মুজিবনগর সরকার গঠন ইত্যাদি নানা পরিক্রমার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। আমি একটু জানতে চাই যে এই ইতিহাসের প্রেক্ষাপটটি কেমন ছিল, সাথে আরেকটি বিষয়, যদিও বড় বিষয় কিন্তু ছোট করে, যে একটি দেশের ইতিহাস পরিপক্ক বা ম্যাচিউর হতে বা সবার কাছে সর্বজন স্বীকৃত হতে বা বিতর্কবিহীন হতে কতদিন সময় লাগে? ধন্যবাদ। শুরুতে আমি আমার সহ আলোচক যারা আছেন এবং আজকের এই সঞ্চালক আমার অত্যন্ত স্নেহভাজন মুকসিমুল হাসান অপু, সবাইকে শুভেচ্ছা জানাই। আমি শুরু করছি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষ যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। ইতিহাসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের এখানে যেটা সমস্যা, যে আমরা ইতিহাসবিদ কে হবেন, কারা ইতিহাস লিখবেন, সে বিষয়টাই আমরা এখনও ঠিক করতে পারি নাই। ইতিহাস বিকৃতির একটা মহা উৎসব চলেছে, দীর্ঘদিন থেকে এটা আমরা লক্ষ্য করেছি। গত 15 বছরে তো চলেছেই, এখনও আমরা খেয়াল করি যে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। অথচ একজন ইতিহাসবিদ নিরপেক্ষভাবে লিখবেন। ইতিহাসবিদ নারী হবেন না, পুরুষ হবেন না, হিন্দু হবেন না, মুসলমান হবেন না, খ্রিস্টান হবেন না। অর্থাৎ তিনি একটা এমন একটি সত্তা যার একটা নিরপেক্ষতা থাকবে। সেই নিরপেক্ষতা আমরা ইতিহাসে দেখি না, যে কারণে আমরা এই যে ইতিহাসের প্রেক্ষাপট, যে প্রশ্ন সামনে এসেছে, সেই প্রেক্ষাপট আমরা অনেক ক্ষেত্রেই জানি না, জানলেও ভুল জানি। এই যে উত্তাল মার্চের কথা জনাব অপু উল্লেখ করেছেন, উত্তাল মার্চের যারা রূপকার, যারা এই মার্চের স্বাধীনতার রূপকল্পকে সামনে নিয়ে গোটা বাঙালি জাতিকে স্বাধীনতার লক্ষ্যাভিমুখী করার যে অবিরাম চেষ্টা যারা করেছে, তারাই কিন্তু প্রেক্ষাপটের আলোচনায় নেই। এক ব্যক্তি আলোচনায় আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি। ফলে এই যে যারা একটা সুনির্দিষ্ট রূপকল্পকে সামনে নিয়ে এগিয়েছিলেন, আমি দু একজনের নাম বলতে পারি।
সিরাজুল আলম খান, তারপরে 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন। সিরাজুল আলম খানের পরে যার নাম আসে আব্দুর রাজ্জাক, জি। কাজী আরেফ আহমেদ, এদের নাম কিন্তু আমরা আলোচনার মধ্যে দেখি না, অথচ এরাই কিন্তু তিল তিল করে এগিয়ে নিয়েছেন মার্চের সেই দিনগুলোকে। এই যে স্বাধীনতার পতাকা, জাতীয় সঙ্গীত, স্বাধীনতার ইশতেহার পাঠ, এই সবগুলোই কিন্তু তাদের কাছ থেকে এসেছে, অথচ তাদের আলোচনা সামনে নিয়ে আসা যায় নাই। স্বাধীনতার নিউক্লিয়াস বলা হতো মনে হয় তাদের। নিউক্লিয়াস একটা সংগঠন যেটা স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং গোপন নাম ছিল সমাজতান্ত্রিক নিউক্লিয়াস। আচ্ছা, সেই নিউক্লিয়াসের বিষয়টা আলোচনায় নাই। অনেকে জানেও না নিউজ। এমনকি ওই যে আব্দুর রাজ্জাক যিনি আওয়ামী লীগ করতেন, বাকশালের সেক্রেটারি হয়েছিলেন পরবর্তীতে, তাকেও কিন্তু ওই স্বাধীনতার রূপকার হিসেবে উত্থাপনের কোনো সুযোগ ছিল না, এমন একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল। আমরা যারা ইতিহাসবিদ নামে পরিচিত তাদেরও অনেকেই এই যে গড্ডালিকা প্রবাহের মধ্যে আমরা গা ভাসিয়ে দিয়েছিলাম। ফলে এই ইতিহাস চর্চার একটা যে আয়োজন, একটা বাতাবরণ তৈরি হওয়ার সঙ্গত ছিল, সেইটা কখনো হয়নি। ফলে আমরা পরিপূর্ণভাবে ইতিহাসের প্রেক্ষাপটটা আমরা বুঝতে পারি নাই, বা আমাদের যে নতুন প্রজন্ম তারাও বোঝে নাই। আমরা শুধু আওয়াজ তুলেছি মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, ভাষা আন্দোলনের চেতনা, অথচ সেই চেতনাটা কি সেটাই জানি। সেটাই কিন্তু আমরা জানি না, অনেকেই জানি না। এই চেতনাটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। ফলে একদিকে ধর্ম ব্যবসা, অন্যদিকে চেতনার ব্যবসা। ফলে এই গ্যারাকলের মধ্যেই কিন্তু আমাদের চলতে হয়েছে, কিংবা এখনও অনেক ক্ষেত্রে আমরা চলতে বাধ্য হচ্ছি। ফলে পরিপূর্ণভাবে এই প্রেক্ষাপটগুলি আমরা নিয়ে আসতে পারি নাই। আরেকটি বিষয় জনাব অপু বলেছেন যে পরিপক্ক হতে আর কতদিন লাগবে। এটা আসলে সময় নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়, বহুদিন লাগতে পারে, আবার খুব কম দিন লাগবে। আমার কেন জিজ্ঞেস করলাম স্যার একটু বলি, আমি সম্ভবত ইবনে খালদুনের কোনো একটা লেখা পড়ছিলাম যে কোনো একটা দেশের বা কোনো একটা জাতির ইতিহাসের জন্য কমপক্ষে 100 বছর অপেক্ষা করতে হয়। এরকম আসলে কোনো টাইম ফ্রেম আসলে আছে কিনা? খালদুন সেটা বলেন না, খালদুন বলেছেন যে ভাঙা গড়ার কথা বলেছেন। ভাঙা গড়ার কথা হ্যাঁ, বলেছেন। সেটাও বলেছেন। আবার অন্য একটা রাষ্ট্র, জায়গায় সমাজ, সভ্যতা যখন বিকশিত হয়, এই বিকাশের পরিক্রমায় 100 বছর হচ্ছে তার স্থায়িত্বকাল। পরে এটা আস্তে আস্তে আবার একই পরিক্রমায় ধ্বংসপ্রাপ্ত হয়, আবার নতুন সভ্যতা, নতুন সমাজ, নতুন রাষ্ট্র গড়ে ওঠে, সেটা বলতে চেয়েছেন। আর ইতিহাসের পরিপক্কতার বিষয়টা তো আসলে ইতিহাসবিদদের হাতে। স্যার, আমরা আবার ইতিহাসের এই অংশটা থেকে একটু আবার আলোচনায় যাব। আমরা একটু বিরতিতে যাওয়ার আগে দুজনের কাছ থেকে একটু ছোট্ট করে একটু শুনতে চাই। মনিয়াপা, আপনাকে একটু সরাসরি একটা জায়গায় প্রশ্ন করি, সেটি হচ্ছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন, তার ভিতরে একটি হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ, কারণ তিনি নির্বাচনের রোডম্যাপের নিয়ে কোনো কথা বলেননি। আর মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে প্রধান উপদেষ্টার ভাষণে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি। আমি এটা নিয়ে আপনি যদি একটু ব্যাখ্যা করেন তাহলে ভালো হয়। আর একটা ব্যাপারে আমি একটু জানতে চাই যে গত 15 বছরের কোনো একটা সময় হয়তো আদালতের মাধ্যমেই যেন জিয়াউর রহমানের নাম স্বাধীনতার ঘোষক না বলা হয় এরকম একটি রুল জারি করা হয়েছিল বা একটা নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি নিয়ে কি বিএনপি পরবর্তীতে কোনো রিট করা বা এখন সেটি কি অবস্থায় আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একজন ইতিহাসবেত্তা বললেন ইতিহাস বিকৃতির মহোৎসব চলছে। ইতিহাস বিকৃতির মহোৎসব যখন যারা ইতিহাস পড়ান তারাই বলেন, তাই আমার আর এখানে বলার কিছু নাই। অবশ্যই উনি নিজেও জিয়াউর রহমানের কথা বলেন নাই, অনেক নামগুলো বলেছেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই দিনে আমি প্রথমেই স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য আমি অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং বাংলাদেশে যারা আমাকে পছন্দ করেন তাদের পক্ষ থেকেও। আমি এখানে এই একটা কথা বলতে চাই যে প্লিজ, আপনার বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন একদমই সত্য কথা বলেছেন, যে এত বড় একজন রাষ্ট্রের প্রধান, নির্বাহী প্রধান যখন বক্তব্য রাখবেন এবং উনি একটা ভাঙাগড়ার মধ্যে দিয়ে আসছেন,
ভীষণভাবে। উনি যখন আসছেন, ভাঙাগড়াটা কোন পর্যায়ে গেলে ওনার কয়েকদিন আগে যে উপদেষ্টা ছিলেন সে অবলীলাক্রমে বলে ফেলেছেন ৭১ আর ২৪ আলাদা নয়। এটা কিন্তু একটা, আমি মনে করি একটা গর্হিত কাজ। ২৪-২৪-এর জায়গায় ২৪-কে আমরা শ্রদ্ধা করি, ৯০-কেও আমরা শ্রদ্ধা করি, ৭১-কে আমরা শুধু শ্রদ্ধাই করি না, এটা আমাদের অস্তিত্ব। এটা যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো দলের, এটা অস্তিত্ব, এটা আমাদের সভরেন্টি, এটা আমাদের জন্ম এখানে। তো এই জায়গাটাকে আমরা কোনোটার সাথেই আমরা আলাদা মানে একসাথে করতে পারি না, গুলিয়ে ফেলতে পারি না। তো উনি এগুলা এক ধরনের আশকারা দেওয়া, উনি তো নিজেও কথা বলেনি, এটা না বলার অর্থই হচ্ছে আশকারা দেওয়া। আমরা খুবই আশা করেছিলাম ওনাকে, যেহেতু আমরা অবলীলাক্রমে বলতে পারি, যদিও আমরা ওনাকে নিয়োগ দিইনি, কিন্তু যারাই নিয়োগ দিয়েছেন বা নিয়ে এসেছেন আমাদের কিন্তু সায় ছিল, সায় না থাকলে হতে পারতো না। তো আমরা যেমন অবলীলাক্রমে আমাদের নেতা জনাব তারেক রহমান বলতে পারেন যে ওনাদের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, সো ওনাকে কখনোই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তো ওই জায়গায় ওনারও ওই জায়গাটা করা ছিল যে বাংলাদেশের ডক্টর ওয়াজেদ, সবচেয়ে যে স্বৈরশাসকের হাজবেন্ড, উনিও তার বইতে লিখে গেছেন যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছেন। আওয়ামী লীগের এরকম অনেক নেতা তাদের বইতে লিখে গেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি কিনা সেক্টর কমান্ডার ছিলেন, উনিও ওনার বইতে লিখেছেন। সাবেক বিমান বাহিনী প্রধান, তারা তাদের বইতে লিখেছেন। তো এই জায়গাটায় উনি বললে উনি মানুষের কাছে সমাদৃত হতেন। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে ধরেন উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বললেন, তখন কি আবার এই প্রশ্ন আসতো না যে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার এই মানে ঘোষণার সঙ্গে কিংবা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরির সঙ্গে আরো কয়েকজন নাম আছে, সবগুলো বলতে পারতেন, তখন আবার এই নাম কেন বললো, এই আন্দোলন আবার শুরু হতো না? যার অবদান তার জায়গায়। আপনি শহীদ জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, প্রথমে একবার নিয়ে দিয়েছেন আই মেজর জিয়া, তারপরে কিন্তু অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। কারণ উনি যখন বুঝেছেন যে পশ্চিম পাকিস্তানে আগে মাঝে মাঝেই কু হয়, এটাকে একটা কু হিসেবে, যেহেতু উনি মেজর ছিলেন, কু হিসেবে চালায় দিতে পারে, তখনই কিন্তু উনি একজন রাজনৈতিক নেতার নাম ঘোষণা করেছেন। এখানে কিন্তু আমাদের কোনো দ্বিমত নাই এই জায়গাটায়। তো সেই জায়গাটার সঙ্গে আপনার ওসমানী সাহেব, ওনার অবদান অবশ্যই মানে অক্ষয়, এই টাইপের ভাসানী, ওনার অবদান ওনার জায়গায় মানে সিরিয়াস, এত বেশি উচ্চতায় যে এটা এক কথায় বলে শেষ করা যাবে না। তারপরে সরওয়ার্দী, আমরা যদি আরো টানি, তো এই জায়গাগুলায় একে শেরে বাংলায় কি ফজলুল হক, এই নামগুলো আসলে কারো দোষের কিছু ছিল না, কিন্তু যার নামটা যেখানে আসা দরকার, লাইক আপনার 11টা সেক্টর কমান্ডার, তার একজনের নাম দিয়ে আপনি ফিল আপ করতে পারেন না, ওইখানে 11 জনের নামই দিতে হবে। সেইখানে পরবর্তীতে কে কোন পন্থী হলে সেটা পরের কথা। কিন্তু আমি যদি স্বাধীনতার কথা বলি, স্বাধীনতাকে যদি আমি অবিকৃত রাখি, তাহলে কিন্তু আমার এই কথাগুলো বলতে হবে। আপনি বলার পরে সমালোচনা হলে কিন্তু জনগণ কিন্তু এত বোকা না, জনগণই কিন্তু ওইটার আবার আলোচনা করতেন যে এটা ঠিক হয়েছে কি ঠিক হয় নাই। এবং বিএনপি কিন্তু কখনোই কাউকে অবজ্ঞা করে রাজনীতি করার দল না। বিএনপি কিন্তু নিজেও এই জায়গাটায় প্রত্যেককেই তার সম্মান দেওয়ার দল। কিন্তু যখন আপনি মেন যে মানুষটা যে কিনা আপনাকে প্রথম আলোকবর্তিকা হাতে নিয়ে দেখালো, যারা লুকিয়ে গেল, পালিয়ে গেল, আমরা তাদের নামের উপর যুদ্ধ করলাম, কিন্তু যে মানুষটা তাকে নিয়ে আসলো এবং কোনো লোক খুঁজে পায় নাই, রাজনৈতিক নেতা আগে খুঁজছে, উনি খুঁজেছেন যে কাউকে দিয়ে এই কথাগুলো বলানো যায় কিনা চিটাগাঙে, কিন্তু কেউ রাজি হয় নাই। তো সেই মানুষটাকে পরবর্তীতে শুধু তার স্বাধীনতার আপনার খেতাব, স্বাধীনতার থেকে যত কিছু সবকিছু কেড়েই নেওয়া হয় নাই, না, তাকে এজেন্ট বানানো হয়েছে। তাকে আপনার জাহাজ থেকে অস্ত্র খালাসের পর্যন্ত নোংরামো, ঘন্টার পর ঘন্টা মহান জাতীয় সংসদে এটা নিয়ে, যে এখানে পার মিনিটে লাখ টাকার উপরে খরচ আছে, সেইখানে ঘন্টার পর ঘন্টা তাকে নিয়ে এই অপব্যাখ্যা দিত, অপরাজনীতি করত, ইতিহাস বলা বলি করতো। তো এই জায়গাগুলো থেকে আজকের দিনে যদি না বলে, তাহলে কবে আমাদের সেই দিনটা কবে আসবে? এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না। তো এই গভর্নমেন্ট যদি না বলে, ধরেন আরেকটা গভর্নমেন্ট আসলো, সে পলিটিক্যাল এবং সে বিএনপির, তাকে অনেক চিন্তা করেই বলতে হবে। সে কিন্তু বলবে, আমি তার কাছে ওই আশা করি না।
কিন্তু এই সরকারের কাছে তো আমি আশা করতেই পারি, কারণ এই সরকার তো আরেকটা আলোকবর্তিকা নিয়ে আসছে দেখানোর জন্য যে জনগণকে, উনি গতকালকে ভাষণ দিলেন, আমি সম্মানের সাথে বলছি, এর একটা লাইন শেষ করে দেব, আমি জানি আপনি ভাষণ নিয়ে আপনার কাছে আবার পরে একটু জিজ্ঞেস করব, ভাষণটা একটু আলাদা। আমি লাইনটা শেষ হ্যাঁ, করি, please, লাইনটা please. বলছি। উনি উন্নয়নের কথা বললেন, উন্নয়নের কথা উনার বলার কথা না, এটা উনার ডিউটি। কারণ উনি কোনো রাজনৈতিক দল না যে ইনিয়ে বিনিয়ে উন্নয়ন বলে আরেকটা ভোটের জন্য, ভোট যাদের চায় তারা উন্নয়ন বলবে, আমি বলবো, কিন্তু আমার প্রফেসর সাহেব কিন্তু এটা বলার কথা না, কিংবা সাংবাদিক সাহেবের কিন্তু এটা বলার কথা না, এটা তাদের ডিউটি। আর আমার ডিউটিটা এরকম, জনগণ আমাদের ভোট ভিক্ষা দিবে, আমি এটা যে আমি এই করছি এই করি নাই, তো এই জায়গাটা আমি এটাই বলতে চাচ্ছিলাম। ওকে, আকবর ভাই, আপনার কাছে যে প্রশ্নটা, সে প্রশ্নটা হচ্ছে যে ৭১-২৪ এক ধারাবাহিকতায় কিনা, কোনো সাংঘর্ষিক অবস্থান আছে কিনা, অথবা স্বাধীনতা আর যেটি এখন বলা হয় স্বাধীনতা 2.0 সেটিও কোনোভাবে ক্ল্যাশ করে কিনা, কিংবা ৭১কে কোনোভাবে সেটাকে ডিজোন করা হয় কিনা, আর স্বাধীনতা 2.0 কি নতুন কোনো কনসেপ্ট নাকি স্বাধীনতারই এক্সটেন্ডেড ভার্সন? এটি নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হয় আজকে স্বাধীনতা দিবসের কাছে, আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ। আমার আসলে দুজন যে অতিথি, ডক্টর আতিক স্যার বিদগ্ধ পণ্ডিত, ইতিহাসবিদ, সো ইতিহাসের ব্যাপারটা আমি কিছু বললে নিশ্চয়ই উনি আমাকে সংশোধন করে দিবেন। পাশে নীলিফার চৌধুরী মনিয়াপা অত্যন্ত এক্সপিরিয়েন্সড পলিটিশিয়ান, তো সুতরাং আমি আসলে ওনাদের দুজনের কাউকে কাউন্টার করতে পারবো না আর কি, এবং কাউন্টার আসলে আজকে দিনটাও আমি কাউন্টারের জন্য রাখি নাই। হ্যাঁ, সেটাই। সো আমি যতদূর বুঝতে পারছি আর কি, কোনো ভুল হলে তো ওনারা আমাকে সংশোধন করে দিতে পারবেন। আমি যেটা মনে করি 1971 এবং 2024 যে বিতর্কটা কেউ কেউ করতে চান, এটা অপ্রয়োজনীয়। এটাকে আমি অপ্রয়োজনীয় শব্দটা ব্যবহার করব। 71-71-এর জায়গায়, 24-24-এর জায়গায়। 71 হচ্ছে আমাদের রাষ্ট্রের ভিত্তি, অবশ্যই, অর্থাৎ আমাদের একটা স্বাধীনতা দরকার, কারণ আমাদের একটা রাষ্ট্রের দরকার। নিউ নেশন ওয়াজ বর্ন ইন 1971, তাই না? সেটা। আর 24-এর ধারাবাহিকতা যেটা হচ্ছে এই এত বছর পরে এসে, 50 বছর পরে, যে আমরা ওই যে রাষ্ট্রটা গঠন প্রতিষ্ঠা করেছিলাম, জন্ম হয়েছিল, সেই রাষ্ট্রের যে শাসন কাঠামো, যে রাষ্ট্রের যে কাঠামো, এইটা কিভাবে হবে, এটা কেমন হওয়া উচিত, ওইটা হচ্ছে 24টা হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষা। আপনার রাষ্ট্র না থাকলে তো রাষ্ট্র নিয়ে আকাঙ্ক্ষাও থাকে না। সুতরাং আগে রাষ্ট্র, তারপরে আকাঙ্ক্ষা। আমি 24কে মনে করি যে সেই ধারাবাহিকতাই তার ইয়েতে। এর মাঝখানে আমাদের 90-এর গণ অভ্যুত্থান আছে, বিভিন্ন সময় দেশের মানুষ সংগ্রাম করেছে। যেমন 1971 সালে আমাদের মূল চেতনাটা কী ছিল? আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি চেয়েছি, আমরা একটা সাম্যের একটা সোসাইটি চেয়েছি, আমরা এমন একটা সমাজ চেয়েছি যে সমাজে মানবাধিকার থাকবে, মানবিক মর্যাদা থাকবে। কিন্তু আনফর্চুনেটলি 71-এর পরে তখন যে সরকার গঠিত হয়েছিল 1972 সালে, যারা ক্ষমতা নিয়েছিল আসলে, তারা কিন্তু এর কোনো কিছুই তারা প্র্যাকটিস করেননি। সেখানে গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, কোনো কিছুই ছিল না। অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে শুরুতেই কিন্তু আমরা তখন হোঁচট খেয়েছিলাম। এরপরে তো ধারাবাহিকতা হয়েছে অনেক কিছু, আমরা অনেক ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়েই গেছি। সুতরাং আমি মনে করি যে 24-এর যে আকাঙ্ক্ষাটা, আপনি দেখবেন যে ঢাকার রাস্তায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গ্রাফিটি করা হয়েছে না, দেয়াল লিখন, চিত্রকর্ম, শিল্পকর্ম। সেখানে যদি আপনি তরুণদের আকাঙ্ক্ষাটাকে যদি দেখেন, সবটাই কিন্তু শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে তাদের আকাঙ্ক্ষা। সেখানে কিন্তু কেউ বলে না 71 আর 24 একটা অন্যটার বিরোধ। আমি নিজেও বুঝতে পারছি না এই প্রসঙ্গটা অবতারণা হলো কোন জায়গা থেকে। আমি ডিগ আউট করার চেষ্টা করছি। আমি একটু ডিগ আউট করার চেষ্টা করি। আমি যেটা বুঝতে চাচ্ছি যে, দেখেন, যে দল গত 16 বছর বাংলাদেশে ক্ষমতায় ছিল, তারা 71-কে ব্যবহার করে তারা ব্যবসা করেছে, 71-কে ব্যবহার করে তারা গণতন্ত্র হরণ করেছে, 71-কে ব্যবহার করে তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, করতে পারে নাই। 71-কে ব্যবহার করে তারা দুর্নীতি করেছে। অর্থাৎ একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার তার সব কিছু এলিমেন্টই কিন্তু ছিল, এবং এই সব কিছুর ভিত্তিকে তারা 71-কে তারা ব্যবহার করেছে। এখন তাদের যখন গণ অভ্যুত্থানে পতন হলো, তারা তো এটাকে গণ অভ্যুত্থান মানতে চায় না। তারা এটাকে দেখাচ্ছে যে বাংলাদেশ একটা তথাকথিত জঙ্গি ষড়যন্ত্র, জঙ্গি রাষ্ট্রের দিকে যাচ্ছে, এবং তাদের লোকজন 71-কে এই 24-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, কোনো যারা 24-এর গণ অভ্যুত্থানের সঙ্গে যেসব রাজনৈতিক দল অনেকেই যারা ছিল, তাদের কেউ হয়তো টুকিটাকি তাদের মুখ দিয়ে এসব কথা বের হয়েছে, সেটাও আমরা দেখেছি। সেটা ওই বিতর্কে আমরা না যাই, বাট মোস্টলি বিতর্কটা আসছে কিন্তু আপনি দেখবেন যে
যারা এই পলাতক দল তাদের সমর্থকরা তারা কিন্তু বারবারই এই প্রসঙ্গটাকে সামনে নিয়ে আসছে। সুতরাং আমার মনে হয় যে ওই বিতর্কটা অপ্রয়োজনীয়। আমরা এই বিতর্কটা আমাদের না করলেও চলবে। আমি মনে করি যে এই বিতর্কটা করার জন্য আমরা যদি একটা বাক্য ব্যয় করি ওই 10 সেকেন্ড সময়ই আমাদের নষ্ট হবে, এর বাইরে আর কিছু। মানে 71-কে অস্বীকার করে না, বরং 71-এর প্রেরণা থেকেই প্রশ্নই করছে। ওঠে না। কে অস্বীকার করবে 71-কে? কেন অস্বীকার করবে? আর স্যার যেটা ইতিহাসের কথা বললেন, আপনারা যেটা তুললেন যে ইতিহাসের আসলে কি, ইতিহাস লেখা হয় মানুষের মুখে মুখে। বাংলাদেশের এটা একটা জনযুদ্ধ ছিল, তাই না? এবং আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে প্রসঙ্গটা তুললেন, আমি 71-এর অনেক পরেই আমার জন্ম। যতটুকু 71 সংক্রান্ত বইপত্র পড়ে আমার যা ধারণা হয়েছে, আমি যতটুকু বুঝতে পেরেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি তখন এই ভাষণটা না দিতেন, মানুষ আশ্বস্ত হতো না। তখন ওনার ভাষণটার পরে তৎকালীন সমাজ মানুষ বুঝতে পারল যে সেনাবাহিনী আমাদের সঙ্গে আছে, Yes. এবং মানুষ তখন অস্ত্র হাতে নিতে আর দ্বিধা করে নাই। মানে যেহেতু আমাদের এটা জনযুদ্ধ ছিল, সাধারণ মানুষ, গেরিলা বাহিনী ফাইট করেছিল, তাদের মনে আর কোনো সংশয় ছিল না যে আমাদের আর কিছু বিয়ে না। কারণ মানুষ তো জানতো যে 71 সালের 25শে মার্চের পরে কারা পালিয়ে গেছে বা কে কোথায় গেছে। কিন্তু যখন জিয়াউর রহমানের এই ভাষণটা আসলো, এইটা একটা বুস্ট আপ হিসাবে কাজ করেছে, এবং অনেকে সেটা লিখেছেও যে আসলে এই যুদ্ধটাকে এগিয়ে নিতে সহযোগিতা করেছে। আর ইতিহাসের ধারাবাহিকতার যে ব্যাপারটা, ইতিহাসের বিতর্ক এটা থাকে, এটা নিয়ে এটা ধীরে ধীরে এইভাবেই প্রতিষ্ঠিত হবে। আমি স্যার হয়তো আপনার মনে থাকবে যে ভারতের স্বাধীনতা সংগ্রাম, যেটা 47-এর যেটা আমরা যেটা করি, ভারত পাকিস্তানে কিন্তু অত বিতর্ক নয় না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, ওনাকে তারা অবিসংবাদিত নেতা হিসাবেই মানেন। মহাত্মা গান্ধীকে ভারত কিন্তু মানত, তাদের ভাষায় মহাত্মা গান্ধী তারা বলতো। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পরে তারা নতুন একটা কনসেপ্ট নিয়ে এসেছিলেন ভারতে। উনি হচ্ছেন সর্দার প্যাটেল। বিজেপি মনে করতো যে সর্দার প্যাটেলের তারও ইকুয়াল ভূমিকা ছিল। যতটা গান্ধীকে হাইলাইট করা হয়, যতটা নেহেরুকে হাইলাইট করা হয়, সর্দার প্যাটেলকে ততটা হাইলাইট করা হয় না। সো বিজেপি ক্ষমতায় এসে এই তো বছর দুয়েক আগে তারা সর্দার প্যাটেলের একটা বিশাল ভাস্কর্য বানিয়েছে, এবং বিজেপি এটাকে মার্কেটিং করেছে যে সর্দার প্যাটেল যেরকম চেয়েছিলেন এই সাবকন্টিনেন্ট ঠিক ওই রকম হয় নাই, গান্ধীরা সেটা করতে পারেন নাই। সুতরাং এই ধারাবাহিকতাগুলো মানে এই বিতর্কগুলো বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন দেশে আছে। থাকলেও কি হবে যে মানুষ কিন্তু বুঝতে পারে যে কোনটা রাইট এবং কোনটা রং। এবং আপনি যেটা বললেন যে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত যে প্রশ্নগুলো বললেন, এগুলো আপনি ইতিহাসের 5টা বই পড়লে, ইতিহাসের 10টা বই পড়লে আপনি এগুলো পেয়ে যাবেন, পরিষ্কার হয়ে যাবে। যদিও ওগুলোকে নানাভাবে অস্বীকার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ তো হয়নি। লাভ যে হয়নি তার পরিণতি তো 2024। ওকে, আমরা আপনার কাছে এর পরে প্রশ্নটা একটু আগে দিয়ে যাই, তারপরে আপনার কাছে পরে জানতে চাবো। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা, আপনি যেহেতু সরকারের একটি অংশ, প্রধান উপদেষ্টা 4 দিনের সফরে আজকে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো তাকে চার্টার্ড বিমানে করে পাঠানো হয়েছে, সেই বিমানে গিয়েছে। একটা ভালো বলা যায় যে একটি অভ্যর্থনাই দেওয়া হচ্ছে। তো তার সফরে কি থাকবে এবং কবে ফিরবে, এবং এটা নিয়ে একটু আপনার কাছে একটু পরে জানতে চাবো। আমি একটু আতিক স্যার আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আলোচনা আমরা একটা জায়গায় যে মনে হলো যে ব্যক্তি টু ব্যক্তিতে আবার আমরা যাচ্ছি কিনা। আসলে স্বাধীনতায় ইতিহাসে কাউকে স্বীকার করা মানে কি আরেকজনকে অস্বীকার করা কিনা, নাকি ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোনো একক ব্যক্তিকে হাইলাইট করাটাই আমাদের স্বাধীনতার চেতনা? ধন্যবাদ। আসলে স্বাধীনতার চেতনার যে বিষয়টা আসছে, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে যে ধারাবাহিক লড়াই সংগ্রামটা এই অঞ্চলের মানুষ, পূর্ব বাংলার মানুষ পরিচালনা করেছে, এর মাধ্যমেই কিন্তু নির্মিত হয়েছে স্বাধীনতার চেতনা। প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা। স্বাধীনতার চেতনা হচ্ছে গণতান্ত্রিক চেতনা, বৈষম্য বিরোধী চেতনা। যেই চেতনাটা আমরা দেখলাম এই যে 24-এ, তো এই চেতনার ভিত্তিতে কিন্তু লড়াই সংগ্রাম পরিচালিত হয়েছে ধারাবাহিকভাবে। এর আগেও কিন্তু আমরা যেতে পারি, হাজার বছরের ইতিহাস আছে। এই যে বাঙালি জাতীয়তাবাদের কথা যদি বলি, তাহলে কিন্তু এই যে একজন মুসলিম সুলতান ইলিয়াস শাহের নাম আগে উচ্চারণ করতে হয়। এর আগে কেউ বাংলা কিংবা বাঙালির পরিচয় দেয় নাই। রাজা হয়েছেন গৌড়ের রাজা,
মুসলমানরা যারা রাজা হয়েছেন লক্ষণবতী বা লক্ষ্ণৌতির রাজা, লক্ষ্ণৌতির সুলতান। কিন্তু এই ইলিয়াস শাহী প্রথম নিজেকে বললেন শাহী বাঙ্গালা, বাংলার সুলতান, শাহী বাঙ্গালিয়ান, বাঙালির সুলতান। ফলে এই যে বাঙালির এবং বাংলার পরিচিতির যে আনুষ্ঠানিকতা একজন মুসলিম সুলতান প্রথম এটা প্রদান করেন। এরপর থেকে যে ধারাবাহিকভাবে এই যে হাজার বছরের বাঙালির যে অভিযাত্রার ইতিহাস, এটা কিন্তু সংগ্রামের ইতিহাস। ফলে এই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার চেতনা, স্বাধীনতার চেতনা, এই গণতান্ত্রিক চেতনা, এই চেতনাটা নির্মিত হয়েছে। এই চেতনাই হচ্ছে আসলে স্বাধীনতার চেতনা। এই যে আমাদের শ্রদ্ধেয় মনি আপা একটু কথা বলেছেন যে আমি কষ্ট পেয়েছেন হয়তো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নেই, আমি কিন্তু প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম, জি, সেখানে কিন্তু এই নামটা আসে না। যখন এই যে প্রধানত শিক্ষার্থীরাই কিন্তু সেই আন্দোলনটা পরিচালনা করেছিল, বাঙালি জাতিকে তিল তিল করে স্বাধীনতার লক্ষ্যাভিমুখী করার যে সংগ্রাম, এই সংগ্রামে কিন্তু নেতা কিন্তু প্রধানত শিক্ষার্থীরাই। আপনার স্যার এটা নিয়ে মানে গবেষণা হ্যাঁ, আছে, আমি নিজে মুক্তিযুদ্ধে গবেষণা ছাত্র সমাজের করেছি। ভূমিকা। এই যে ধারাবাহিক সংগ্রামের একটা পরিণতি হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধটা এমনি এমনি হবে না। মুক্তিযুদ্ধের এই যে আমাদের সাংবাদিক বন্ধু যথার্থভাবে বলেছেন যে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উচ্চারণটা, এটা একটা শিহরণ জাগিয়েছিল গোটা জাতির মধ্যে, চাঞ্চল্য তৈরি করেছিল, অনুপ্রেরণা দিয়েছিল। এই অনুপ্রেরণায় কিন্তু মুক্তিযুদ্ধের বিরাট একটা মানে প্রভাব পড়েছিল। এই যে দীর্ঘ 9 মাসের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে ঘোষণাটা, এটা যথেষ্ট ইতিবাচক এবং কার্যকর ছিল। স্যার একটা প্রশ্ন একটু আপনাকে করি, সেটা হচ্ছে আপনি একজন ইতিহাসবিদ হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখেন? ইতিহাসকে আদালতের মাধ্যমে যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, এটা মোটেও ঠিক নয়। এই বিতর্কগুলো আসলে অপ্রয়োজনীয়। প্রসঙ্গক্রমে আপনিও বলেছেন যে 24 এবং 71-এর বিতর্ক অপ্রয়োজনীয়। আমরা খেয়াল করি যে জিয়াউর রহমানকে খাটো করার জন্য মুজিবুর রহমানকে বড় করা হয়, মুজিবুর রহমানকে খাটো করার জন্য জিয়াউর রহমানকে বড় করা হয়। এক্স্যাক্টলি কোনো প্রয়োজন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সততা, তার যে দেশপ্রেম, যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তাকে কেউ কোনোদিন খাটো করতে পারবে না। ফলে তাকে বড় করার জন্য আমার অন্যকে খাটো করার কোনো প্রয়োজন নাই। আবার কিছু কিছু বিকৃতি কেন ঘটে, আমরা এর মধ্যে আমি বলছিলাম যে পরিস্থিতি আসলে যখনই মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যাব আমি, তখনই কিন্তু আমার মধ্যে এই যে চাপিয়ে রাখার, অবদমিত করার প্রবণতা তৈরি হবে। আমরা খেয়াল করি 1999 সালের 21শে জুলাই, এটা আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি যে তুফাইল আহমেদ ডাকসুর ভিপি ছিলেন 69 সালে। হ্যাঁ, তিনি একটা স্টেটমেন্ট দিলেন যে আমি ছিলাম তোতা পাখি। 1969 সালে আমার নেতা সিরাজুল আলম খান আমাকে যা শিখিয়ে দিতেন আমি তাই বলতাম। এটা কিন্তু 99 সালের কথা। কিন্তু এই যে পরে যখন এই 15 বছরের যে আওয়ামী শাসন, এই শাসনের সময় তার কাছে কেউ গেলেও তিনি এটা স্বীকার করতেন না, তিনি এই স্টেটমেন্ট স্বীকার করেন না। কারণ তখন এটা স্বীকার করলে অন্য অসুবিধা আছে, আপনারা সবাই জানেন কি অসুবিধা। ফলে তিনি আর তখন এই লাইনে কোনোদিনই কথা বলেন নাই। এভাবেই কিন্তু সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়ে থাকে। ফলে ইতিহাসই বিচার করবে। আমরা আমাদের যে রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখি যে অনেক বড় বড় নেতা এই যে দল মত এবং পক্ষ পরিবর্তনে পিছপা হতেন না সামান্য মন্ত্রিত্বের লোভে। এগুলি আমরা উদাহরণ দিতে পারবো। উদাহরণ দেওয়ার সঙ্গত না জাতীয় নেতা হিসেবে তাদের পরিচিতি। কিন্তু এর মানে এই না যে তারা মানে বিচারের বাইরে আছেন। তাদের কিন্তু আমরা বিচার করছি, যথাস্থানে আমরা তাদের বিচার করছি, তাদের বিচার হবে। ফলে সেই বিচারের অপেক্ষাই থাকতে হবে। অকারণে বিতর্ক সামনে নিয়ে এসে আমাদের যে মূল সংকট, সেটাকে আমরা অনেক সময় আড়াল করার চেষ্টা করি। যেমন প্রসঙ্গক্রমে এই যে কালকের আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের কথা বলছেন মনিয়াপা, নির্বাচন প্রসঙ্গ। এখন এই রাষ্ট্রের মালিক যদি হয় জনগণ,
এবং একটা আন্দোলন যদি হয় ফেসিবাদী স্বৈরাচারী সরকারের মানে উৎখাতের জন্য, তারপরে যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আসবে তার প্রধান দায়িত্ব কি? জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। তো জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার রাস্তা কি? রাস্তা তো নির্বাচন। ফলে সেই নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ দিচ্ছে না বলেই বিভিন্ন মানে রাজনৈতিক সংগঠন শোরগোল তুলছে। এটা অমূলক কিছু না, এটাই স্বাভাবিক। স্যার একটা সুনির্দিষ্ট তারিখ যদি ঘোষণা করা হয় বা সুনির্দিষ্ট রুটম্যাপ দিলে আসলে এই সংকটটা আর থাকবে না। ওকে, অনেক ধন্যবাদ। আমরা নীলুফার চৌধুরী মুনিয়াপা আপনার কাছে শুনবো, কিন্তু আপনি যে কথাটা প্রথম পার্টি বলতে গিয়েছিলেন, আমি একটু ওইখান থেকে একটু পজ দেওয়া ছিলাম যে আমি একটু পরের পর্বে আলোচনা করতে চাই যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, এবং সেখানে বারবার করে এর আগেও যিনি একটা বক্তব্য দিয়েছিলেন সেখানেও বলা হয়েছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। তো আসলে প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবে সেখানে কি নির্বাচনের রোডম্যাপ আশা করা ঠিক কিনা সুনির্দিষ্ট? ধন্যবাদ। দেখেন, প্রধান নাকি নির্বাচন কমিশন দিবে? আমি আরো ক্লিয়ার না, করলাম। প্রধান উপদেষ্টা তো ডেইলি ভাষণ দেন না। উনি ভাষণ দেন জাতির বিশেষ ক্রাইসিস মোমেন্টে, এবং একটা ভাষণের মধ্যে তো উনি একটা কথাই বলেন নাই যে স্বাধীনতা দিবসের জন্য কথা বলছেন বা ঈদের জন্য কথা বলছেন। দুইটার কারণ দেখাইছেন, ঈদ এবং স্বাধীনতা দিবস, যে এই তো দুইটাই। উনি কিন্তু অনেকবার ইনিয়ে বিনিয়ে ওনার উন্নয়নের কথা বলেছেন, কন্টেম্পোরারি পলিটিক্স সবকিছুই অনেক সবকিছুই আসছে, সবকিছুই। তো সেই সবকিছুই যদি আসে এবং নির্বাচন যদি না আসতো তাহলে একটা কথা ছিল, আসছে নির্বাচন করতে উনিই আসছে, উনিই বলছেন। তা আর এটা তো সাংবাদিক সম্মেলন না যে প্রশ্নোত্তর পর্ব, উনি নিজে থেকেই যা বলার বলেছেন। তো সেই জায়গায় উনি বলেছেন আগের মতো করেই যে ডিসেম্বরে না হলে ডিসেম্বর থেকে যেমন জুনের মধ্যে। তো এটা কিন্তু আসলে কোনো রোডম্যাপ না। রোডম্যাপটা নির্বাচন কমিশন ডিটেলস বলবে, কিন্তু প্রথম কথাটা কিন্তু নির্বাহী প্রধানই বলেন সব জায়গায়। সেটা তো উনি আগেই আর বলেছেন। উনি যেহেতু পলিটিক্যাল লিডার না, উনি পলিটিক্যাল লিডার না, ওনার কোনো পলিটিক্যাল পার্টি নাই, সো দ্যাট উনি যা বলবেন সবাই কিন্তু তাই লুফে নিবে। উনি ওনার নিরপেক্ষতার জায়গায় উনি ক্লিয়ার করতে পারেন। তো সেই ক্লিয়ার করার জন্য প্রতিদিন যদি বৃষ্টি হয় তবে খেলতে যাব, বৃষ্টি হয়েছে অতএব আমি গেলাম না, খেলতে যাব না। তো এই যে এই টাইপের কথা তো মানুষ শুনতে চায় না। আর কি স্পষ্ট চায়? মানুষ একটা গণতন্ত্রের জন্য 15.5 বছর যুদ্ধ, 15.5 না 18 বছরই প্রায় যুদ্ধ হয়েছে। অনির্বাচিত সরকার এসছে, 2 বছর থেকেছে, তারপরে এই গণতন্ত্র দেখা পায় নাই, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচনে যদি ভোটটা মিনিমাম যদি হতো, ম্যাক্সিমাম যদি নিয়ে আপনার এক্সাম্পল হয়, সে এক্সাম্পলে ম্যাক্সিমাম যদি 55% ভোটও যদি নিরপেক্ষ হতো একটা কথা ছিল, যেখানে ভোট 5% ভোটও হতো না, যেখানে রাতের ভোট হতো, সেই ভোটটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে এত কিছু। পরে সর্বোপরি এক দফাতে আপনি খেয়াল করেন, যখন ছাত্ররা বৈষম্য বিরোধী আসলো তখন ছাত্ররা আন্দোলন করলো, রাতে করলো, দিনে করলো, ছাত্রদের সঙ্গে টিচাররা নামা শুরু করলো। তারপরে যখন আস্তে আস্তে এটা যখন আরো খারাপের দিকে গেল, যখন এক দফায় আসলো তখন কিন্তু জনগণ সবাই নেমে গেল। মানুষ কিন্তু এই দিনটার প্রতীক্ষায় ছিল। তো এই দিনটার প্রতীক্ষায় থাকার জন্য যে নির্বাচনটাকে কেন্দ্র করে এত কিছু, সেই নির্বাচন উনি প্রথমে এসে ক্লিয়ার করলেই হতো। যদি সেই টাইমটা যদি কোনো ব্যত্যয় ঘটতো, তাহলে রাষ্ট্রের প্রয়োজনে তো উনি আবার বলতেই পারতেন যে হ্যাঁ আমার খুব আন্তরিকতা ছিল, বাট এই সমস্যার কারণে আমি, আপনারা কি বলেন। এটার জন্য কিন্তু রাষ্ট্র কিন্তু সবসময় রাষ্ট্রের দল বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই কিন্তু একটা লেভেলে এইসব নিয়ে কথা বলতেই পছন্দ করে, নিয়ে বসে রাষ্ট্রের ক্রাইসিস মোমেন্টে। এবং একটা ক্রাইসিস শুরু হলো পাশের দেশকে নিয়ে, যখন ক্রাইসিস শুরু হলো তখন এই চিফ অ্যাডভাইজার ডাকার সাথে সাথে কিন্তু সবগুলো দল গিয়ে একদম খুশির মনে কি জিজ্ঞেস করেছে সেটাও না, যে এইসব ব্যাপারে রাষ্ট্রে আমরা সবাই ঐক্যমত্য পোষণ করলাম। তো এই যে ম্যান্ডেট দিয়ে আসাটা, এটা বিরাট বড় জিনিস। সেখান থেকে কি চিট ধরছে কোনো? সেটার জন্য যদি চিট ধরে থাকে, সেটার জন্য দায়ী সরকার। এখানে দায়ী না, আপনার কাছে মনে হয় কি কোনো দূরত্ব তৈরি হচ্ছে বিএনপির সাথে? যদি হয়, আপনি দেখেন আজকে প্রায় 7 মাস চলে গেছে, আপনার এর মধ্যে সরকার রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য একটা টিম গঠন করতে পারতো। সরকার ব্যস্ত থাকে, ঠিক আছে, ঐক্যমত্য কমিশন করেছে, কমিশনের কি ওইভাবে কি সময় দিয়েছে, কয়দিন ডেকেছে, কতক্ষণ সময় নিয়েছে? আপনার সংস্কারের জন্য, বিশেষ করে এই সংস্কারগুলো পাস হবে কিন্তু রাজনীতিবিদদের হাত দিয়েই। আপনারা তো করবেন না, আপনাদের বিএনপির এক নেতা বলেছে আমরা যদি ক্ষমতায় আসি যে সংস্কার হবে সেগুলো বাদ দিয়ে দেব। আমি বলি এটা যদি এই সরকারকেই মাথায় রাখতে হবে
যে রাজনীতিবিদদের হাত দিয়েই এই সংস্কারকে Definitely. জয়যুক্ত হয়েছে, 3বার বলতে হবে, তারপরে না সংস্কার আপনার সফলতার মুখ দেখবে। তাইলে তাদের সঙ্গে পা দিয়ে যুদ্ধ করার তো কোনো কারণ নাই। তাদেরকে নিয়ে বসে তাদের মুসলেকা নিয়েই আমি করি। আমি যদি বুদ্ধি অ্যাপ্লাই করে থাকি যে হ্যাঁ এটা কেন, এখন আমি যেটা পারবো তাদের দিয়ে, সরকারে গেলে কিন্তু তাদের দিয়ে সেটা নাও পারতে পারি। তো সেই জায়গায় তারা যদি একবার মুসলেকা দিয়ে দেয়, 10টা দলের যদি 9.5টা দল একদিকে থাকে, যদি আমি নিতে পারি, বা 5.5টা দলও যদি আমি একদিকে নিতে পারি, তাহলে কিন্তু সিগনেচারের একটা পোর্টফোলিও থাকবে। শব্দগুলো একটু কেমন না নীলুফার আপু, যে ধরেন আপনি বললেন মুসলেকা, আবার এটা যদি বলি জুলাই চার্টার, মানে শব্দ চয়নগুলো একটু কেমন হয়ে যায় না? মানে এটা কি মুসলেকা আসলে? নির্বাচিত সরকার কি কি করবে না করবে, এই সরকারকে কেউ মুসলেকা দিতে বাধ্য কি? বিএনপি হোক বা অন্য কোনো দল হোক? না, এটা মুসলেকা দিতে বাধ্য হবে কেন? আমি মানে মুসলেকাটা কেন বলছেন আমি জানতে চাচ্ছি। আমি মুসলেকাটা বলছি না, আমি বলছি আন্তরিকতার ভিত্তিতে আচ্ছা, তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে, আলোচনায় এই সংস্কার তো সংসদে বসে হচ্ছেই, আলোচনা হচ্ছে। সংস্কারের যাদের নাম আছে তারা আলোচনা করছে, এর বাইরে কেউ না। এর বাইরে তো রাজনীতিবিদদের জন্য আরেকটা বেঞ্চ রাখতে পারতো, যেখানে রাজনীতিবিদদের প্রতিনিধিরা বসবে। সংস্কার হতে পারে না, হতে পারে না। এখন আপনি 1000 পৃষ্ঠা বাইর করলেন, দিলেন 166টা আপনি দিলেন একবারে, তারপরে তারা আবার 1000 পৃষ্ঠা টাইম নষ্ট করলো। আবার আপনি দেওয়ার পরে কিন্তু আমাদের পড়তে হয়, তো পড়তে হলে আবার টাইম নষ্ট হচ্ছে, হয়ে কোনটা রাখবে না, এটার একটা ব্যাপার থাকছে। তার চেয়ে বরং একসঙ্গে বসলে তখন কিন্তু হ্যাঁ ভোট এবং না ভোটের একটা ব্যাপার যদি থেকে থাকতো, যে না এটা এইভাবে বোধহয় হয় না, এটা ওইভাবে বোধহয় হয় না, তো এই যে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না। এইটা মনে হয় প্রথমবার জাস্ট একটা মানে টিক চিহ্ন দেওয়ার মতো, যে আমরা এটা চাই, এটা নির্বাচনে আগে চাই, ওটা পরে চাই, এরকম একটা। এর পরে মনে হয় সেই ধাপে যাবে। এটা তো সেটা যাবে, প্যাকেজ বানানো হয়েছে, মধ্যম প্যাকেজ, বিগ প্যাকেজ, স্মল প্যাকেজ, কিছু আগে কিছু পরে। এই প্যাকেজের তো দরকার নাই। আপনার একসঙ্গে বসলে যেখানে অনেক কিছুই সমাধান হয়, সেইখানে আপনি এত টাইম নষ্ট করছেন কেন? এই ওয়েস্ট টাইমটা আপনাকে কে দেবে? একসাথে বসে নানামণি নানামত না। নো, আপনি তো আপনার জন্য আরেকটা টাইম থাকবে, আপনি তো একটা টাইমে বসবেন। রাজনীতিবিদদের সঙ্গে আপনি করার সময় বসেন, তার আমি বলছি না প্রতিটা লাইনের জন্য যে একটার সঙ্গে একমত হতে হবে তা না। আপনার এই আলোচনাগুলো তো ওইখানে হতে পারতো আরো 2 দিন বাড়ায় নিয়ে, আরো 2 ঘন্টা করে প্রতিদিন যদি রাজনীতিবিদদের সঙ্গে একটা সময় দেওয়া থাকতো, তাহলে কি কাজটা অনেকটা আগায় যেত না? বা আন্তরিকতা হতো। আমরা অনেকের সাথে বাম ডান অনেকের সাথে টকশো করি, টকশো করে আমাদের সঙ্গে অনেকের ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, তারপরেও কিন্তু একটা সম্পর্ক হয়, নেগেটিভ সম্পর্কেও কিন্তু একটা সম্পর্ক হয়। তো এরকম অনেকদিন একসাথে থাকতে থাকতে কিন্তু একটা অধিকার জন্মায়, একটা কর্তব্যবোধ জন্মায়। সেই জিনিসটা কিন্তু হলো না। এখন আপনি যেটাই দিবেন আমি ওইটাই নেগেটিভ করব, কারণ আমার কাজই আপনার নেগেটিভ করা। আমি আপনারা মনে করতেছি আমি নিজের ছায়া সরকার, অবিশ্বাস, একটা সন্দেহ। ছায়া সরকার মনে করলে আমি নেগেটিভের ওইভাবে বলবো। কোনো ছায়া সরকার এই বিশ্বে আপনার কোনো ধন্যবাদ জানায় না, আপনার খালি সমালোচনা করে। যে সরকার বুদ্ধিমান সেই সরকার সমালোচনা থেকে মেন জিনিসটা, পয়েন্টটা বের করে নেয়। সেটা তো তারা নেয় নাই, তারা এটা করতে পারতো। এখন করণীয় কি আপনাদের? এখনো অনেক কিছু করণীয় আছে। এখনো সরকার যদি মনে করে রাজনীতিবিদদের সঙ্গে এই যে টানাপোড়েন যেটুকু সৃষ্টি হয়েছে বা থার্ড কেউ করার চেষ্টা করেছে, সেটা টানাপোড়েনটা আমরা কমিয়ে ফেলতে চাই, তাহলে তারা কমিয়ে ফেলতে পারে। এবং কমিয়ে ফেললে এই সরকারের ততক্ষণই সফল হবে। সরকার তো সারা জীবন থাকবে না, এক সময় চলে যেতে হবে। অন্তর্বর্তী সরকার সফল ততক্ষণই হবে যখন তার সংখ্যাগরিষ্ঠ সংস্কারগুলো কাজে লাগবে। এর আগে সরকারও কিন্তু সংস্কার করেছিল, 1/11 সরকার, তার কিন্তু অর্ধেকের বেশি, তারও বেশি কিন্তু আপনার ওয়েস্ট হয়েছে। তা আমরা চাই না, ওটার পিছনে টাকা গিয়েছে, সময় গিয়েছে, আপনার একটা এনভায়রনমেন্ট গিয়েছে, ওই সময়টা কিন্তু চাইলেই আমরা ফেরত পাবো না। তা আমরা এই জায়গাটা ইতিহাস থেকে যদি শিখার থাকে, ইতিহাসের প্রফেসর আছে এখানে, যে হে অতীত তুমি গোপনে গোপনে কাজ করে যাও ভুবনে ভুবনে, যদি শিখারই থাকে তাহলে অতীত থেকে কেন এই সরকারের তো কোনো দল নাই, কেন শিখছে না? এটা আমার একদম বিগ কোশ্চেন। কেন? তার মানে কি তাদের কি আরো কোনো অভিলাষ আছে? আকবর ভাই, কেন শিখছে না? আরো কোনো অভিলাষ আছে? এই প্রশ্ন কিন্তু শুধু নীলুফার চৌধুরী মনির না, জাতির অনেকের ভিতরে এরকম আছে। সরকার কি থেকে যেতে চায়, তাহলে কেন বিএনপিকে প্রায়োরিটি দিচ্ছে না, কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে কেন আলোচনা করছে না, কেন দেশের বাইরে থেকে যাদের নাগরিকত্ব নাই এরকম মানুষ দিয়ে এগুলো করাচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু বিএনপি বলি অন্য রাজনৈতিক দলগুলোর ভিতরে এরকম সন্দেহ, অবিশ্বাস দিনকে দিন বাড়ছে। কেন? না ঠিক আছে, প্রশ্ন জারি থাকাটা ভালো,
কারণ আমি মনে করি যে সরকারের সমালোচনা তো থাকবেই, এবং সরকারের সমালোচনা করতে হবে সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য। আপনি যদি সরকারকে অ্যাকাউন্টেবল না করতে চান তাহলে তার প্রশ্ন করার দরকার নেই। তো যেহেতু একটা আমরা সামনে নির্বাচন আশা করছি, প্রধান উপদেষ্টা তো বারবার বলছেনই, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিও বাংলাদেশের নির্বাচনের দিকে চেয়ে আছে। এবং আপনি হয়তো দেখবেন যে গতকালই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে উইশ করেছে, অভিনন্দন জানিয়েছে। এবং সেখানে কিন্তু তারা একটা কথা বলেছে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটা নির্বাচন করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছে, এবং সেদিকে মানুষের ডেমোক্রেটিক প্রসেসটা যাতে এস্টাবলিশ হয় সেই জন্য তারা এগিয়ে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে একটা টাইম ফ্রেম হয়তো বিএনপি যেভাবে চাচ্ছে, যতটা স্পেসিফিকলি চাচ্ছে, বা অনেকে যেটা বলছেন হয়তো প্রধান উপদেষ্টা অতটা স্পেসিফিকলি দিচ্ছেন না, বাট উনি একটা সময়ের কথা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, মানে এর মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। সো আমার মনে হয় যে নির্বাচন নিয়ে বিএনপি একটু আগে চাচ্ছে বা কেউ একটু পরে চাচ্ছে, কিন্তু এটা নিয়ে খুব যে বেশি সমস্যা হবে আমার কাছে এটা মনে হয় না। এবং নীলুফার চৌধুরী মনিয়াপা রাইটলি বলেছেন, উনি পয়েন্ট আউট করেছেন যে হ্যাঁ, আলাপ আলোচনা যত হবে, যত আমরা নিজেদের মধ্যে আলোচনাগুলো করতে পারবো, তত সংশয় সন্দেহ এগুলো কেটে যাবে, এটা থাকবে না। এবং আমি শিওর যে সময় নিয়ে যে একটা কারো কারো মনে প্রশ্ন যে এটা কি 2 মাস আগে হবে নাকি 2 মাস পরে হবে, এটা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে নিশ্চয়ই উনি এটা ফিক্স করতে পারবেন। এটা অসম্ভব কিছু না, কারণ আমরা আগেও দেখেছি যে এই সরকারের যখনই কোনো এই ধরনের প্রশ্নগুলো এসেছে, ক্রিটিক্যাল প্রশ্ন এসেছে, উনি কিন্তু প্রধান উপদেষ্টার তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি আলোচনা করেছেন, এবং সবাই সেখানে সাড়াও দিয়েছে। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবং আমরা এটাও জানি যে ধরুন এই সরকারের ভিত্তিটা আসলে কি, এই সরকারের তো অ্যাজ সাচ কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই, না, তাদের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নাই, কিন্তু এই সরকারকে ভিত্তি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে অন্যান্য রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা কি সেরকম মনে করেন? মনে না করার তো তাহলে বলে যে আমি স্টুডেন্ট আমাকে বসিয়েছে না। শুনেন, মানুষ এটা দিয়ে তো পলিটিক্যাল দলগুলো কষ্ট পায় না। মানুষ যখন কথা বলবে, আপনি যখন অনেকগুলো স্টেটমেন্ট করবেন, তার মধ্যে হয়তো আপনার একটা বাক্য বা একটা শব্দ একরকম হতে পারে। আমি যদি সবসময় সেই শব্দটাকে যদি আমি রিপিটেডলি বলতে থাকি যে উনি তো এটা বলেছেন, কিন্তু উনি কি পরে আর এই কথা বলেছেন? না, পরে বলেননি। এবং ইনফ্যাক্ট পলিটিক্যাল পার্টিগুলো আমরা তো এখন পর্যন্ত দেখিনি কেউ বিরোধিতা করেছে, এটাই তো তার সমর্থন। আমি সবসময় বলি, মনিয়াপা একটু আগেও বলছিল। আমি একটু ইন্টারাপ্ট করি, এটাই তো আসলে অনেকটা সত্য। শিক্ষার্থীরাই ওনাকে নির্বাচিত করেছে। না, তাদের সেটা তো তারা সংবাদ সম্মেলন করেও বলেছে, কিন্তু তার মানে তো এটি না যে অন্যদের সমর্থন নেই, বরং বিএনপি একটা বড় রাজনৈতিক দল সহ সেটা তো সব রাজনৈতিক দলের সমর্থন আছে এখন। এই সরকারকে যদি বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমি আবারও বলছি দি লার্জেস্ট, তাই না? তো বিএনপির মতো দল যদি এই সরকারকে সাপোর্ট না দিত তাহলে তো এই সরকার ফাংশন করতে পারতো না। আচ্ছা, অন্য দলগুলো যদি ফাংশন। আকবর ভাই, এখানে একটু পজ দেই, কারণ আমার টোটাল আলোচনারই আর 2 মিনিট সময় আছে। আপনি একটু কাইন্ডলি একটু চীন সফর নিয়ে একটু বলবেন। আচ্ছা, প্রধান উপদেষ্টা চীন সফরে গিয়েছেন, এবং এটা আসলে খুবই আমরা জানা কথা, আমরা সবাই জানি যে চীন বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট পার্টনার, খুবই স্ট্রং ডেভেলপমেন্ট পার্টনার। এবং আমরা আসলে ভবিষ্যতের যেদিকে আমরা তাকাতে চাই, যে ধরনের উন্নয়ন আমরা দেখতে চাই, চীনের সঙ্গে সহযোগিতা না হলে, বড় ধরনের কোঅপারেশন না হলে আমাদের আসলে ওই ধরনের উন্নয়নের দিকে আমরা যেতে পারবো না। যেহেতু আমরা স্বাধীনতা দিবসে আলোচনা করছি, কারণ স্বাধীনতার একটা আকাঙ্ক্ষা মানে কি, একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে এই দেশের, আপনি কিন্তু সবসময় মানুষকে স্বাধীনতার কথা বললে হবে না, মানুষের জীবনে কমফোর্ট আপনাকে দিতে হবে, মানুষের লাইফ স্ট্যান্ডার্ড আপনাকে ইনক্রিজ করতে হবে, মানুষের যে চাওয়া সেগুলোকে আপনাকে পূরণ করতে হবে। সো যেহেতু একটা গ্লোবাল, এখন গ্লোবালি আমরা যে চিন্তাগুলো করছি, আমরা যদি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেতে না পারি, আপনি যতই স্বাধীনতার চেতনার কথা বলেন, সেটা দিয়ে কিন্তু আপনি খুব বেশি অগ্রসর হতে পারবেন না। ছোট্ট একটা উদাহরণ দিই, পৃথিবীর অনেক দেশে স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, আমাদের স্কুলগুলোতে হয়, তাই না? আমাদের স্কুলগুলোতে হয়। তার মানে কি, আমাদের এখান থেকে আমাদের রাষ্ট্র চাচ্ছে যে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে একটা জাতীয়তা বোধের একটা তৈরি করা। তারপরেও এই রাষ্ট্রটার এই অবস্থা কেন? কেন এই দেশে দুর্নীতি কমে না? কেন এই দেশের এই ভঙ্গুর শাসন ব্যবস্থা? কেন আমরা গণতন্ত্র স্ট্যাবলিশ করতে পারি নাই? কেন আমরা 55 বছরের মধ্যে পরপর 2টা সাধারণ নির্বাচন ক্রেডিবল ওয়েতে আমরা করতে পারি নাই?
এই প্রশ্নের জবাব কে দিবে আমাদের? তাহলে আপনি যতই স্বাধীনতার কথা বলবেন, আমার সামনে এই প্রশ্নগুলো যদি মীমাংসা না হয়, আমি ৭১ পরবর্তী প্রজন্ম, ৭১ আমি আবারও বলছি ভিত্তি, কিন্তু ওই যে আমি রাষ্ট্রটা পেলাম, সেই রাষ্ট্রটার চেহারাটা আমি কেমন দেখতে চাই সেটাকে তো সাজাতে হবে। সো আমি হয়তো একটু ডাইগ্রেসড, একটু দূরে চলে গেছে। প্রধান উপদেষ্টা চীন সফরটা যেটা হচ্ছে যে এটা মোর অফ আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি এবং কিভাবে সামনের দিনগুলোতে আমাদের অর্থনৈতিক অগ্রগতি হতে পারে, ওইটার একটা পদক্ষেপ উনি হয়তো নিচ্ছেন। ভবিষ্যতে যে সরকার আসবে ডেফিনেটলি তারা এই বিষয়টাকে আরও এগিয়ে নেবে, এটাই আমি মনে করি। ওকে, আমরা একটু 30 সেকেন্ড করে শুনবো। স্যার, একেবারে শেষ প্রান্তে চলে আসছি, সময় আসলে শেষও। আমরা অনেক ভালো আলোচনা করলাম, মাঝে কিছু সন্দেহ অবিশ্বাস সে জায়গা থেকে আলোচনা করছি। আগামী দিনের বাংলাদেশকে নিয়ে সম্ভাবনার কতটুকু দেয়? আশা নিয়েই তো মানুষ বাঁচে। আমরা সবাই আশাবাদী। বিশেষ করে যেই তরুণ প্রজন্মকে আমরা মনে করতাম যারা ফার্মের মুরগি। প্রোডাক্ট, এবার দেখলাম যে সেটা না। হুম। ফলে সেই জন্য আমি আশাবাদী, নতুন প্রজন্ম নতুনভাবে নতুন চিন্তা চেতনায় সামনে নিয়ে আসবে এবং দেশের অবস্থা ভালো হবে। মুনিয়াপা, আপনি শেষ করেন। জি, আমি বলতে চাই যে আগামী সম্ভাবনা হবে তখনই আমরা চেতনা আমাদের ভেতরে থাকবে, আমরা লালন করব, ধারণ করব, কিন্তু বেচাকেনা করব না। আমরা স্বাধীনতাটাকে একটার সাথে আরেকটাকে গুলিয়ে ফেলব না। আমরা যার যা মর্যাদা আমরা তাকে সেইভাবে দিব। যদি এমন বাংলাদেশ হয়, এবং সবচেয়ে বড় কথা যে যে যত শিক্ষিত এই সময়ে এই সমাজে সে তত দুর্নীতিবাজ। এই জায়গাটায় পরিবর্তনটা আনার জন্য চেষ্টা, একদম মাইন্ডসেটটা স্কুল থেকে কলেজ থেকে শুরু করে মাইন্ডসেটটার মধ্যে ঢোকাতে হবে। কারণ যে বাচ্চাটা যে ফার্মের মুরগি বলতো, সেও কিন্তু আর কিছু বুঝুক না বুঝুক চুরি ছেঁচড়ামিটা ঠিকই বুঝতেছে। এই জায়গাটা এটা কিন্তু তার 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 দায় না শুধু, এই দায়টা কিন্তু সমাজের দায়। সে কিন্তু অনেক প্রলোভন পাচ্ছে, প্রলোভনটা তার বয়স, তার সব কিছু মূল্যে, তার শিক্ষা, এটা তার বদার করছে না। সে সবাই নিয়েছে, সেও নিয়েছে। একজন সচিব যখন দুর্নীতিগ্রস্ত হয়, শেষ করে দেশ দুর্নীতিগ্রস্ত হয়, তার শিক্ষা কিন্তু অনেকের চেয়ে অনেক বেশি, সে ওই পর্যন্ত যেতে পারে, কিন্তু তার দুর্নীতিটাও কিন্তু প্রতিযোগিতা আরও বেশি। এই জায়গাটা থেকে যে পর্যন্ত না আসতে পারবে, বাংলাদেশ তলাবিহীন ঝুড়িতেই থাকবে। আকবর ভাই, এক বাক্যে। আমি মনে করি আমাদের সামনে একমাত্র পথ হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যদি গণতন্ত্র প্রতিষ্ঠা প্র্যাকটিস করতে না পারি, আমাদের সামনে কোনো ভবিষ্যৎ আছে বলে এইভাবেই যাবে বাংলাদেশ। এবং যে রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র কাঠামো যদি তরুণ সমাজ, আমি আবারও বলছি যে আমাদের স্বাধীনতার বয়স প্রায় 55 বছর হয়ে গেছে, কম না একটা রাষ্ট্রের জন্য। আমরা অনেকটা পথ পার হয়ে আসছি, কিন্তু এই রাষ্ট্র কাঠামো যদি আমাদের মানুষের প্রত্যাশা, তরুণদের প্রত্যাশা, যারা এই প্রজন্মের, তাদের প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। এই ভেঙেই চলবে আমাদের। অনেক ধন্যবাদ আকবর হোসেন, নীলোফার চৌধুরী মনি এবং অধ্যাপক ডক্টর এটিএম আতিকুর রহমান, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সময় নিয়ে এত রাত ধরে অনুষ্ঠান দেখার জন্য। শেষ করার আগে আমার 3 অতিথি শেষ করার আগে যেরকম বলছিল, আমরাও চাই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ, যেখানে সবাই আমরা ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে, স্বাধীনতা, সার্বভৌমত্বে আমরা থাকবো এক এবং অবিচল। সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।